প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে মিস্টার মাহবুব। শুরুতেই শিরোনাম। দুরন্ত পারফরম্যান্সে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স। জোড়া গোলে নকআউটের সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের। ইতিহাস গড়ে জয় পেল নরওয়ে, মেক্সিকো। রাউন্ড অফ 16-এ ব্রাজিলের মুখোমুখি হবে হল্যান্ডরা। রাতে মাঠে নামছে হ্যারি কেইনের ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বেলজিয়াম সেনেগাল ম্যাচে। সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ফ্রান্স। সুইডিশদের 3-0 গোলে হারিয়েছে ফরাসিরা। ম্যাচের শুরুতে গোলের জন্য বেশ কষ্ট করতে হয়েছে ফ্রান্সকে, তবে এমবাপের গোল ক্ষুধার সামনে টিকতে পারেনি সুইডিশ ডিফেন্ডাররা। গোলের জন্য কতটা উন্মাদ হওয়া যায় তা কিলিয়ান এমবাপ্পেকে না দেখলে বোঝার উপায় নাই। ফরাসি তারকার গোলের ক্ষুধা যেন ক্ষুধার্ত চিতার মতো। গোল করার যেন ছেলে খেলায় পরিণত করেছেন তিনি। সুইডেনের বিপক্ষে শুরুটা ছিল এমবাপ্পের ধৈর্য পরীক্ষা। কখনো অফসাইডে, কখনো গোলপোস্ট কাঁপিয়ে বল ফিরে আসে। রিয়াল তারকা যখন ভাবছিলেন আর কত, তখনই হলেন সফল। প্রথমার্ধের শেষ মিনিটে আর গোলপোস্ট নয়, কাঁপালেন জাল। এই গোলে তিনি ভেঙে ফেললেন রোনালদো নাজারিয়ার রেকর্ড। ব্রাজিলিয়ান তারকার 8 গোল টপকে বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি গোলের মালিক বনে যান এমবাপ্পে। তবে এখানেই দমিয়ে রাখা যায়নি রিয়াল ফরোয়ার্ডকে। 74 মিনিটে এমবাপ্পে করেন নিজের দ্বিতীয় গোল। এই গোলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন তিনি। দুজনেরই গোল এখন 6টি করে, আর সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন 18টি। অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলে আর্জেন্টাইন তারকার চেয়ে মাত্র 1 গোল পিছিয়ে আছেন তিনি। এমবাপ্পের 2 গোলের মাঝে ফ্রান্সের হয়ে 53 মিনিটে আরও একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। 3-0 গোলের জয় নিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করে ফ্রান্স। ফ্রান্সের 3 গোলের 2টিতেই অ্যাসিস্ট করেন মাইকেল ওলিসে, আর তাতে ফরাসি মিডফিল্ডার গড়েছেন একটি রেকর্ডও। চলতি বিশ্বকাপে 5 অ্যাসিস্ট করে এক আসরের সর্বোচ্চ অ্যাসিস্ট এখন তার। 1994 বিশ্বকাপে করা জার্মানির টমাস হ্যাসলারকে টপকে গেছেন তিনি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপের ইতিহাসে 29 ম্যাচে 19 গোল করে সবার ওপরে আছেন লিওনেল মেসি। 18 ম্যাচে 18 গোল করে ঠিক পরে আছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে দুরন্ত হয়ে ছুটে চলা ফ্রান্স যেভাবে খেলছে তাতে গোল্ডেন বুটের বড় দাবিদার এমবাপে। কিন্তু এমবাপের গোল্ডেন বুট না, চোখ শুধুই বিশ্বকাপ ট্রফিতে। মেসি গোল করে যাক, আমি বিশ্বকাপ ট্রফিটা চাই। বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে পেছনে ফেলে এমন ঘোষণা দিয়েছেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। পুরো বিশ্ব যেখানে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কাটাছেঁড়া করতে ব্যস্ত, সেখানে ফ্রান্সের সমর্থকরা মনে হয় সব থেকে সুখী। সুইডেনের সাথে এমবাপে ওলিসের মারদাঙ্গা পারফরম্যান্সের পর এভাবেই নেচে গিয়ে স্টেডিয়াম থেকে বের হয়েছেন দেশটির সমর্থকরা। নাচবে গাইবেই বা না কেন, এমবাপে, ডেম্বেলে, ওলিসে, বারকোলা। প্রতি ম্যাচে দিদিয়ের দেশমের এই ফরওয়ার্ড লাইন যেভাবে অপোজিশনের ডিফেন্সে ত্রাস ছড়াচ্ছেন, এমন অ্যাটাকিং লাইন আপ থাকলে সমর্থকদের মনে বিশ্বকাপ জয়ের সুবাতাস তো থাকবেই। সুইডেনকে 3-0 গোলে হারিয়ে শেষ 16-এ জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই ম্যাচে দুর্দান্ত 2টি গোলের পর এবারের বিশ্বকাপে এমবাপের গোল সংখ্যা হয়েছে 6টি। নকআউটে নামার অপেক্ষায় থাকা মেসির গোলও 6টি। বিশ্বকাপ ইতিহাসে সব থেকে বেশি গোলের তালিকাতেও এই দুই সুপারস্টারের লড়াইটা হচ্ছে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট জিতবে কে? ম্যাচের পর এই প্রশ্নটি করা হয়েছিল এমবাপেকে। উত্তরে তিনি বললেন, গোল্ডেন বুট না, তার চোখ শুধুই ট্রফিতে। কিন্তু আমি এটাও নিশ্চিত যে লিও মেসি আরও গোল করবে, তাই আমি সেদিকে খুব বেশি মনোযোগ দিই না। বরং আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ এবং আমাদের লক্ষ্য যেটা, ফাইনালের কতটা কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি, সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছি। শেষ 16-এ ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ফ্রান্স পরিসংখ্যান কিংবা পারফরম্যান্সে ক্লিন ফেভারিট হলেও প্যারাগুয়েকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগই দেখছেন না এমবাপে। তবে নিজের গোল করার সামর্থ্য অবশ্য ভরসা যোগাচ্ছে তাকে। আমি যেমনটা বলেছি, আমার লক্ষ্য হলো যতটা সম্ভব এগিয়ে যাওয়া, 19 জুলাই ফাইনালে পৌঁছানো এবং এখানে ফিরে আসা। এখন থেকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত আমরা কি উন্নতি করতে পারি তা দেখার জন্য কাজ চালিয়ে যাব।
কারণ এখন আমাদের উন্নতির সুযোগ রয়েছে। একের পর এক রেকর্ড ছুঁয়ে চলছেন এমবাপে। লিওনা দাইস ও রোনালদো নাজারিওর 8 গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের নকআউট ম্যাচে সবথেকে বেশি 10 গোলের রেকর্ড এখন এককভাবে এই 27 বছর বয়সী স্ট্রাইকারের দখলে। ফ্রান্স এবারও ফাইনাল খেললে আরও কি কি রেকর্ড ঝুলিতে ভরবেন এমবাপে, সেটাই এখন দেখার অপেক্ষা। সারা মাহবুব, স্টার প্লে। আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে নরওয়ে। আর সেই জয়ে ভাইকিংস জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 16-এ, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ৭৪ মিনিটে আমাদ দিয়ালোর গোলে সমতায় ফিরে যখন উল্লাস করছিল আইভরি কোস্ট, বল হাতে পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়েছিলেন আর্লিং হল্যান্ড। মুখ লুকিয়ে চেয়েছিলেন অবাক দৃষ্টিতে। তবে নৌকার হাল কিভাবে ধরতে হয় তা ভালো করেই জানতেন এই নরওয়ে স্ট্রাইকার। ঠিক 12 মিনিট পর তার পায়েই জয়সূচক গোল। শেষ বাঁশি বাজতেই ড্রাম নিয়ে হাজির মার্টিন ওডিগার্ড। স্টেডিয়ামে আসা ভাইকিংস সমর্থকদের নিয়ে মাতলেন জনপ্রিয় ও ভাইরাল রো উদযাপনে। 28 বছর পর বিশ্বকাপের সুযোগ পেয়েই রাউন্ড অফ 16-এ নরওয়ে, আনন্দটা তাই আকাশচুম্বী। এর আগে ধীর গতিতে খেলা শুরু করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গতি বাড়ায় দু দলই। পাল্টাপাল্টি আক্রমণে এগোতে থাকে খেলা। তবে 39 মিনিটে ডেডলক ভাঙে নরওয়ে। বক্সের বাইরে পাওয়া বলটা নিয়ে ঢুকে পড়েন নুসা। কাটিনে আইভরি কোস্ট ডিফেন্ডারকে বিট করে ডান পায়ের বাঁকানো শটে বল জড়ান জালে। লিড পায় ভাইকিংস। বিরতি থেকে ফিরে 74 মিনিটে সমতায় ফিরে আইভরি কোস্ট। নরওয়ের 4 ডিফেন্ডারকে বিট করে গোল আদায় করেন আমাদ দিয়ালো। তাতে হতাশ হল্যান্ড, তবে সেখানেই এঁকেছেন রোডম্যাপ কিভাবে ফিরে পাবেন লিড। ঠিক 12 মিনিট পর সতীর্থের বাড়ানো বলে জাস্ট ছোট্ট একটা টাচ, এই গোলেই জয় নিশ্চিত হয় নরওয়ের। 6 জুলাই রাউন্ড অফ 16-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কেএম সনি, স্টার প্লে। শেষ 16তে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে। একদিকে পাকুয়েতার চোটে দুশ্চিন্তায় সেলেসাও, অন্যদিকে হল্যান্ড ওডেগার্ডকে নিয়ে আত্মবিশ্বাসে টকবক করছে নরওয়ে। বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় নকআউট লড়াইয়ে কে থাকবে কি, বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। জাপানের বিপক্ষে জয় এলেও চিন্তার ভাঁজ পড়েছে কার্লো আনচেলত্তির কপালে। পরীক্ষার পর নিশ্চিত হয়েছে পাকুয়েতার বা উরুর পেছনের পেশিতে চোট রয়েছে। ম্যাচের শেষ দিকে তাকে খুঁড়িয়ে হাঁটা আর বিরতিতে সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়া দৃশ্যই বুঝিয়ে দিয়েছে ধাক্কাটা শুধু একজন খেলোয়াড়ের নয়, ব্রাজিলের মাঝমাঠেরও। তাকে ছাড়া ব্রুনো গিমারেস ও কাসেমিরোর ওপর বল পরিবহন এবং আক্রমণ গঠনের চাপ বাড়বে। আনচেলত্তি হয়তো এনরিক, মার্টিনেল্লি কিংবা আরও গতিময় পরিকল্পনায় যাবেন, কিন্তু সৃজনশীলতার শূন্যতা কে পূরণ করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বকাপের শেষ 16তে অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াই। জাপানকে 2-1 গোলে হারিয়ে আগেই নকআউট নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আইভরি কোস্টকে একই ব্যবধানে হারিয়ে 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে উঠে এসেছে তাদের প্রতিপক্ষ হিসেবে। ফলে এটি শুধু একটি ম্যাচ নয়, দুই ভিন্ন বাস্তবতার সংঘর্ষ। একদিকে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল, অন্যদিকে এর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডিগার্ডের সামনে রেখে নতুন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর নরওয়ে। তবে মহারণের আগেই ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় চিন্তার নাম লুকাস পাকুয়েতার চোট। কিন্তু এই মহারণের আগে ব্রাজিলকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে আরেকটি পরিসংখ্যান। নরওয়ের বিপক্ষে ইতিহাস কখনোই তাদের পক্ষে কথা বলেনি। 4 দেখায় 2টি জয় নরওয়ের, বাকি 2টি ড্র, অর্থাৎ সেলেসাওরা এখনও জয়হীন। 1998 বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করার স্মৃতিও নরওয়ের আত্মবিশ্বাসে নতুন রং যোগ করেছে। তাই এবার তাদের সামনে ইতিহাস আরও সমৃদ্ধ করার সুযোগ। আর ব্রাজিলের সামনে বহুদিনের এক অস্বস্তিকর অধ্যায় মুছে ফেলার চ্যালেঞ্জ। মাঠে নামার আগেই তাই মানসিক লড়াইয়ে এগিয়ে আছে নরওয়ে। আর সেই ইতিহাস বদলানোর চাপ নিয়েই খেলতে হবে ব্রাজিলকে। অন্যদিকে নরওয়ে এসেছে ভয়কে সঙ্গী না করে। বল দখলের লড়াই নয়, সুযোগ পেলেই আঘাত হানায় তাদের পরিচয়। মাঝমাঠে ওডিগার্ডের মস্তিষ্ক, সামনে হাল্যান্ডের নির্মম ফিনিশিং, এই যুগলবন্দিতেই গড়ে উঠেছে তাদের আক্রমণের ভাষা। আইভরি কোস্টকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করার পর তারা স্পষ্ট বার্তা দিয়েছে, শুধু অংশ নিতে নয়, বড় মঞ্চে নিজেদের শক্তির জানান দিতেই এসেছে।
এই ম্যাচের সবচেয়ে বড় যুদ্ধটা হতে পারে মাঝমাঠে। ব্রাজিল বলের নিয়ন্ত্রণ চাইবে আর নরওয়ে অপেক্ষা করবে একটি ভুলের। পাকুয়েতর অনুপস্থিতিতে যদি সেই সুযোগ সংযোগে ছেদ পড়ে, ওদিগার্ডের একটি নিখুঁত পাসই পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আবার চাপের মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ইতিহাসও ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে আনার স্মৃতি সেটিই মনে করিয়ে দেয়। তাই এই লড়াই শুধু ব্রাজিল বনাম নরওয়ে নয়, এটি অভিজ্ঞতা বনাম ক্ষুধা, ঐতিহ্য বনাম নতুন বিশ্বাসের লড়াই। একদিকে চোটে বিপর্যস্ত ব্রাজিল, অন্যদিকে পূর্ণ শক্তিতে আত্মবিশ্বাসী নরওয়ে। 90 মিনিট শেষে বিশ্ব দেখবে ব্রাজিল কি আবারও নিজেদের কিংবদন্তি আরও সমৃদ্ধ করবে, নাকি হালান্ড ওডিগার্ডের হাত ধরে বিশ্বকাপে সত্যিই শুরু হবে নরওয়ের নতুন অধ্যায়। গোলাম মোর্শেদ, স্টার প্লে। ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে 40 বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল মেক্সিকো। মেক্সিকোর দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ম্যাচের 22 মিনিটে দলটির হয়ে প্রথম গোল করেন হুলিয়ান কিনিওনেস। 9 মিনিট পর মেক্সিকোর হয়ে দ্বিতীয় গোলটি করেন রাউল হিমেনেজ। ম্যাচে প্রচুর আক্রমণ করলেও ম্যাচে ফিরতে পারেনি ইকুয়েডর। উল্টো ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ফুটবলারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করার সময় মুখ ঠেকে কথা বলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়া। বিশ্বকাপে ভুল শুধরে নেয়ার সুযোগ থাকে শুধু গ্রুপ পর্বে। নকআউটে একটা ম্যাচ, একটা মুহূর্তই বদলে দেয় সব হিসাব। সেই লড়াইয়ে এবার মাঠে নামবে 6 দল। রাতে ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড। আছে বেলজিয়াম বনাম সেনেগালের হাই ভোল্টেজ ম্যাচ, আর স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। রাত 10টার ম্যাচে কাগজে কলমে ইংল্যান্ড স্পট ফেভারিট, কিন্তু রূপকথার গল্প লিখতে প্রস্তুত ডিআর কঙ্গো। গ্রুপ অফ ডেথ পেরিয়ে আসা আফ্রিকার দলটা জানে হারানোর কিছু নেই, অর্জনের আছে অনেক কিছু। অন্যদিকে থমাস টুখেলের ইংল্যান্ডের সামনে চাপ একটাই, জিততেই হবে। আটলান্টার এই লড়াই তাই শুধু ফেভারিট আর আন্ডারডগের নয়, বরং অভিজ্ঞতা ও সাহসের এক জমজমাট পরীক্ষা। পরিসংখ্যান বলছে বেলজিয়ামই এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে তারা 9 নম্বরে, সেনেগাল 15। গ্রুপ পর্বে বেলজিয়াম 5 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, করেছে 6 গোল। অন্যদিকে প্রথম 2 ম্যাচ হেরে শেষ ম্যাচে 5-0 গোলের ব্যবধানে জিতে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠেছে সেনেগাল। 2002 সালে সেনেগাল চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করেছিল, আর এবার তাদের লক্ষ্য আরেকটা ইতিহাস করা। এছাড়াও বৃহস্পতিবার সকাল 6টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। টাইব্রেকারে স্বপ্নভঙ্গ জার্মানি, নেদারল্যান্ডস। কি অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য? কাবো ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 লড়াই গড়াতে পারে সেই ভয়ঙ্কর পেনাল্টি শুটআউটে। মেসি থেকে মন্তিয়াল, কার হাতে থাকবে আর্জেন্টিনার ভাগ্য? আর কাবো ভার্দের গোলকিপার ভজিনিয়ার অতিমানবীয় রিফ্লেক্স কি ভেঙে দিতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের স্বপ্ন? ডাগ আউটের আড়ালে বসে কে সাজাচ্ছেন ব্লু প্রিন্ট? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে 2 জায়ান্ট জার্মানি আর নেদারল্যান্ডসের বিদায়। আর্জেন্টিনা কাবো ভার্দে ম্যাচে কি হবে? রাউন্ড অফ 32 আর্জেন্টিনাকে চমকে দিতে প্রস্তুত কাবো ভার্দে। নির্ধারিত আর অতিরিক্ত সময়ও বর্তমান চ্যাম্পিয়নদের আটকে রাখার কৌশল নেবে আফ্রিকার দলটা। ম্যাচ গড়াতে পারে ফুটবলের সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে রোমহর্ষক পেনাল্টি শুটআউটে। আর্জেন্টিনার জন্য থ্রেট কাবো ভার্দের গোলকিপার ভজিনিয়া। কাবো ভার্দে ম্যাচ টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে শট নেবে কারা? নেপথ্যে বসে এই পুরো মহাযজ্ঞের ব্লুপ্রিন্ট কে সাজাচ্ছেন? টাইব্রেকারে আর্জেন্টিনার 5 কাণ্ডারি। লিওনেল মেসি। টাইব্রেকারের প্রথম শটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের আত্মবিশ্বাস তৈরি করার সেই গুরু দায়িত্ব বরাবরের মতোই কাঁধে তুলে নেবেন ফুটবলের জাদুকর অধিনায়ক লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর ফাইনালের মতোই প্রথম শটে গোল করে প্রতিপক্ষ গোলকিপারকে মানসিকভাবে গুঁড়িয়ে দিতে মেসির চেয়ে সেরা আর কে হতে পারে? কিন্তু চলতি বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করেছেন মেসি। লাউতারো মার্তিনেজ। নেদারল্যান্ডসের বিপক্ষে 2022 বিশ্বকাপের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের কথা মনে আছে। শেষ পেনাল্টি শটে গোল করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলেছিলেন লাউতারো। স্নায়ু ধরে রেখে বুলেট গতির শটে গোল করতে ওস্তাদ তিনি।
হুলিয়ান আলভারেস বিশ্বকাপে সেরা ফর্মে নেই, তবে আতলেতিকো মাদ্রিদ স্টার পেনাল্টি নেয়ার ক্ষেত্রে স্কালোনির আরেক ভরসা। চাপের মুখেও যার পা কাঁপে না। লিয়ান্দ্রো পারেদেস মাঝ মাঠের এই লড়াকু সৈনিক পেনাল্টি শুট আউটের অন্যতম সেরা স্পেশালিস্ট। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে কঠিন মুহূর্তে গোল করে তিনি প্রমাণ করেছেন চাপের পারদ যত উপরেই উঠুক না কেন পারেদেসের শট জালের ঠিকানা খুঁজে নেবেই। গনসালো মন্টিয়েল টাই ব্রেকারে স্কালোনির আরেক ট্রাম্প কার্ড। কাতার বিশ্বকাপের ফাইনালে সেই জাদুকরী বিশ্বকাপ জয়ী পেনাল্টি স্কোরার, একেবারেই নিখুঁত, শান্ত এবং ডেডলি ব্যাকআপ স্পেশালিস্ট। যদি এদের কেউ মাঠে না থাকেন তবে আলেক্সিস ম্যাকালিস্টার কিংবা এনজো ফার্নান্দেজের মতো টেকনিক্যালি নিখুঁত মিডফিল্ডাররা পেনাল্টি স্পটে দাঁড়াতে প্রস্তুত আছেন। লো সেলসো আর নিকো পাজের মতো সেট পিস স্পেশালিস্টও। আর গোল পোস্টের নিচে সেখানে তো আছেন ইতিহাস গড়া পেনাল্টি সেভার এমিলিয়ানো দিবু মার্তিনেজ, যিনি টানা 4 বার টাই ব্রেকার জিতে আর্জেন্টিনাকে বানিয়েছেন অপরাজেয়। আর্জেন্টিনার জন্য থ্রেট কাবো ভার্দের গোলকিপার ভাজিনিয়া। চলতি বিশ্বকাপে কাবো ভার্দে যে বারবার চমক দেখিয়েছে তার পেছনে ভাজিনিয়ার অতি মানবীয় কিছু সেভ রয়েছে। তার সবচেয়ে বড় শক্তি হলো তার শারীরিক উচ্চতা ও রিফ্লেক্স। পেনাল্টি স্পট থেকে শট নেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজের পজিশন ধরে রাখেন এবং উইং স্প্যান ব্যবহার করে ডাইভে বলের নাগাল পেয়ে যান। আর্জেন্টিনার এমিলিয়ানো দিবু মার্তিনেসের মাইন্ড গেম দেখে অভ্যস্ত ফুটবল দুনিয়া, কিন্তু ভাজিনিয়াও পেনাল্টি শুট আউটে কম যান না। স্ট্রাইকার শট নেয়ার আগে লাইনে দাঁড়িয়ে তার মুভমেন্ট রিড করা, চোখের দিকে তাকিয়ে চাপ তৈরি করা এবং নিজের বিশাল শরীর দিয়ে গোলপোস্ট ছোট করে ফেলার মনস্তাত্ত্বিক খেলায় ওস্তাদ ভাজিনিয়া। এখানেই আর্জেন্টিনার ট্যাকটিক্যাল অ্যানালিস্ট মাতিয়াস মানার ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাজিনিয়া পেনাল্টি শটের সময় সাধারণত কোন দিকে ডাইভ দিতে পছন্দ করেন, তার ক্যারিয়ারের পেনাল্টি সেভের ডেটা এবং দুর্বলতাগুলো মেসি আলভারেজদের ল্যাপটপের স্ক্রিনে নিখুঁতভাবে বুঝিয়ে দেয়াই হবে মানার প্রধান কাজ। নেপথ্যের জাদুকর কে এই মাতিয়াস মানা? আর্জেন্টিনা যখন মাঠে একের পর এক ট্রফি জিতছে, মেসি যখন হাসছেন জয়ের হাসিতে, তখন ডাগ আউটের আড়ালে বসে ল্যাপটপের স্ক্রিনে প্রতিপক্ষের প্রতিটা মুভমেন্ট চূর্ণ বিচূর্ণ করছেন এক মাস্টারমাইন্ড। তিনি মাতিয়াস মানা, আর্জেন্টিনা জাতীয় দলের ট্যাকটিক্যাল অ্যানালিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট কোচ। স্কালোনি ব্র্যান্ডের ফুটবলের আসল হিডেন ব্রেন বা গোপন মস্তিষ্ক। ফুটবলারদের ঘন্টার পর ঘন্টা বোরিং ভিডিও অ্যানালাইসিস দেখানো পছন্দ করতেন না মানা, তাই তিনি নিজেই তৈরি করলেন এক অভিনব সফটওয়্যার, স্যান্ড বল। এটা এমন এক ভিডিও গেম ইন্টারফেস যেখানে লিওনেল মেসি বা দি পলের মতো তারকারা কিবোর্ড বা কন্ট্রোলার হাতে নিয়ে নিজেরাই স্ক্রিনে স্পেস এবং পজিশনিং প্র্যাকটিস করতে পারেন। ভিডিও অ্যানালাইসিসকে প্লে স্টেশনের মতো সহজ ও আনন্দদায়ক করে তুলেছেন তিনি। মাতিয়াস মানাই প্রথম স্কালোনিকে থিওরি দিয়ে বুঝিয়েছিলেন মেসিকে সেরা ফর্মে পেতে হলে তার চারপাশে এমন মিডফিল্ডার লাগবে যারা প্রতিপক্ষের প্রেসিং ভেঙে বল ধরে রাখতে পারে। এনজো ম্যাকালিস্টার আর ডিপলের মিডফিল্ড কম্বিনেশন মানারই মস্তিষ্ক প্রসূত। ইউরোপের যান্ত্রিক রোবোটিক ফুটবল দর্শনের ঘোর বিরোধী মাতিয়াস মানা। তিনি বিশ্বাস করেন আর্জেন্টিনার ফুটবলের আসল শক্তি লুকিয়ে আছে স্ট্রিট স্মার্ট ইন্টেলিজেন্স বা রাস্তার ফুটবলের চতুরতায়। ফুটবলে ক্ষণিকের জন্য থমকে গিয়ে পাস দেওয়ার যে ঐতিহ্য, সেটাকে আধুনিক ডেটার সাথে মিশিয়ে আর্জেন্টিনা দলকে এক অপ্রতিরোধ্য রূপ দিয়েছেন তিনি। রহমান পেয়ার, স্টার প্লে। একজন যোগাযোগ বিজ্ঞানের শিক্ষার্থী, কখনো পেশাদার ফুটবল খেলেননি, করেছেন শিক্ষকতা, অথচ তিনি আর্জেন্টিনা দলের আড়ালের মস্তিষ্ক। ফুটবল মাঠ তাকে টানত না কখনোই, তাকে টানত মাঠের সাইডলাইন কিংবা টেলিভিশনের পর্দা। আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জয়ের পেছনের নায়ক মাতিয়াস মান্নার কম্পিউটার মস্তিষ্ক হয়ে ওঠার পেছনের গল্প সিনেমাকেও হার মানাবে। সদ্য অবসর নেওয়া ফুটবলার গার্দিওলা, যার কোচিং ক্যারিয়ার তখনও শুরু হয়নি, আর অন্যজন অখ্যাত বিশ্ববিদ্যালয় ছাত্র, যে ফুটবল খেলেইনি কোনোদিন, কিন্তু ফুটবল নিয়ে লিখেছে অসাধারণ সব বিশ্লেষণ। দুজনের দেখা হওয়ার কথা ছিল মাত্র 1 কাপ কফির জন্য।
পেপ গার্দিওলা হেসে বলেছিলেন, এক কাপ কফি খাওয়া যেতেই পারে, কিন্তু সেই কফির আড্ডা শেষ হতে সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। শুরুটা হয়েছিল ছোটবেলায় মাদ্রিদ ভ্রমণের মধ্য দিয়ে। মাতিয়াস মান্নাকে কিনে দেয়া হয়েছিল বার্সেলোনা মিডফিল্ডার গার্দিওলার জার্সি। সেই জার্সিটাই হয়ে যায় ছোট্ট মান্নার সবচেয়ে প্রিয় সম্পদ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গার্দিওলার প্রতি মুগ্ধতাও। 2005 সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মান্না একটি ব্লগ চালু করেন, নাম দেন প্যারাডিগমা গার্দিওলা। ব্লগটি খুব বেশি জনপ্রিয় ছিল না। তিনি বিশ্লেষণ করতেন গার্দিওলার খেলার ধরন, স্পেস তৈরি করার কৌশল, পাসিং অ্যাঙ্গেল, পজিশনাল প্লে এবং আধুনিক ফুটবলের দর্শন। পরে সেই লেখাগুলো নিয়েই প্রকাশিত হয় প্যারাডিগমা গার্দিওলা বই। আর তখনই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে প্রথমবারের মতো আলোচনায় আসে মাতিয়াস মান্নার নাম। 2006 সালের সেই কফি আড্ডার পর গার্দিওলা ও মান্নার যোগাযোগ কখনোই পুরোপুরি বন্ধ হয়নি। বছরের পর বছর ফুটবল নিয়ে তাদের আলোচনা চলতে থাকে। গার্দিওলা পরে স্বীকারও করেছিলেন মান্নার বিশ্লেষণী ক্ষমতা তাকে মুগ্ধ করেছিল। 2016 সালে গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন, তখন মান্নাকে নিজের কোচিং টিমে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন, কিন্তু মান্না অন্য স্বপ্ন বেছে নিয়েছিলেন। তার লক্ষ্য ছিল তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কাজ করা। 2018 বিশ্বকাপে তিনি হোহে সাম্পাওলির কোচিং স্টাফে ভিডিও অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। বিশ্বকাপের পর সাম্পাওলি বিদায় নেন, স্টাফের অনেকেই চলে যান, কিন্তু থেকে যান একজন তরুণ কোচ লিওনেল স্কালোনি, আর থেকে যান মাতিয়াস মান্নাও। সেখান থেকেই শুরু হয় আর্জেন্টিনার নতুন অধ্যায়। স্কালোনির দলে মান্নার কাজ শুধু ভিডিও কাটা বা রিপোর্ট তৈরি করা নয়, তিনি প্রতিপক্ষের প্রতিটি ম্যাচ বিশ্লেষণ করেন। তাদের শক্তি, দুর্বলতা, আক্রমণের ধরন, রক্ষণভাগের ফাঁক সবকিছু খুঁটিয়ে বের করেন। তার বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি হয় ম্যাচ পরিকল্পনার বড় একটি অংশ। তবে তার সবচেয়ে অভিনব অবদান আসে অন্য জায়গায়। তিনি লক্ষ্য করেন বোর্ডে মার্কার দিয়ে ঘন্টার পর ঘন্টা ট্যাকটিক বোঝানো খেলোয়াড়দের কাছে একসময় একঘেয়ে হয়ে যাচ্ছে, মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে দলের অনেক খেলোয়াড়, বিশেষ করে লিওনেল মেসি ও তার সতীর্থরা অবসর সময়ে ফুটবল ভিডিও গেম খেলতে ভীষণ পছন্দ করেন। সেখান থেকেই জন্ম নেয় নতুন ধারণা। ট্যাকটিক্স যদি ভিডিও গেমের মতো করে শেখানো যায়, এই ভাবনা থেকেই তৈরি হয় স্যান্ডবল, একটি ইন্টারেক্টিভ ট্যাকটিক্যাল সিমুলেশন। জয়স্টিক হাতে নিয়েই খেলোয়াড়রা বিভিন্ন ম্যাচ পরিস্থিতি, প্রেসিং, পাসিং, লেন রক্ষণভাগের অবস্থান এবং সম্ভাব্য কৌশল অনুশীলন করতে পারেন। একঘেয়ে ক্লাসরুম মুহূর্তে বদলে যায় বাস্তবসম্মত অভিজ্ঞতায়। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা, আবার কোপা আমেরিকা, এই সাফল্যগুলোর পেছনে আলোচনায় থাকেন মেসি, স্কালোনি, দি মারিয়া কিংবা এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু আড়ালে থেকে কাজ করেন এমন কিছু মানুষ যাদের ছাড়া এই গল্প হয়তো এত সুন্দর হতো না। মাতিয়াস মান্না তাদেরই একজন। মামুনুর রশিদ, স্টার প্লে। ফুটবল ইতিহাসের সব থেকে বড় বিতর্ক, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, কে সেরা? 2 দশকেরও বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন সমর্থকরা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ইংল্যান্ডের কিংবদন্তি তারকা জন বার্নস। তার মতে পার্থক্যটা শুধু গোল কিংবা ট্রফিতে নয়, নেতৃত্বেও। কেন এমন মন্তব্য করলেন তিনি, জানাচ্ছেন তানজিম ঐশী। কালে কালে বেলা গড়ালো, বয়স বাড়ল। সেদিনের তরুণ সেই মেসি, রোনালদো বড় হলেন, ফুটবলে যার যার মতো করে নাম ডাক কামালেন। গেল 2 দশকে দুজনের কত কিছুই না বদলে গেছে। বদলায়নি কেবল মেসি রোনালদো বিতর্ক, মাঠের পারফরমেন্স থেকে শুরু করে ব্যক্তিত্ব, সবকিছুতেই চলে তুলনার পাল্লা। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জন বার্নস। তার মতে আর্জেন্টিনা আর পর্তুগালের বর্তমান পরিস্থিতির বড় পার্থক্য তৈরি করে 2 অধিনায়কের নেতৃত্বের ধরন। বার্নসের ভাষায়, পর্তুগাল দলে অসাধারণ প্রতিভার কোনো অভাব নেই। ব্রুনো ফার্নান্দেজ সহ অনেকেই একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, তবে একাধিক খেলোয়াড় নিজেকে দলের মূল ব্যক্তি মনে করলে সেটা কোচের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর রোনালদোকে ঘিরে সেই বাস্তবতাই দেখছেন তিনি। এমনকি প্রয়োজনে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কোচ রবার্তো মার্টিনেজের রোনালদোকে একাদশের বাইরে রাখার সাহসও দেখানো উচিত, যেটা কিনা পর্তুগিজ কোচ করতে পারছেন না।
তার দাবি প্রত্যাশা মতো কিছু না হলে রোনালদোর হতাশা পুরো দলের ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে চলতি বিশ্বকাপে মেসির পারফরমেন্সে একেবারেই বিস্মিত নন ইংলিশ এই কিংবদন্তি। বার্নসের ভাষায় মেসি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে জানেন, তাকে অযথা দৌড়াতে হয় না, কারণ সতীর্থরা তার ভূমিকা বুঝে নেন। সবচেয়ে বড় বিষয়, মেসি সবাইকে সম্মান করেন, আর সে কারণেই সতীর্থরাও তার জন্য সর্বস্ব উজাড় করে খেলতে প্রস্তুত থাকে। সবশেষে দুই মহাতারকার মধ্যে নিজের চোখের সবচেয়ে বড় পার্থক্যের কথাও তুলে ধরেন বার্নস। তার মতে, বল না পেলে রোনালদোর বিরক্তি প্রকাশের ধরন অনেক সময় সতীর্থদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু মেসি সেই ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখান না, যা তাকে ড্রেসিং রুমে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। মেসি আর রোনালদোকে ঘিরে বিতর্ক হয়তো কখনোই শেষ হবে না, তবে জন বার্নসের মতে একজনের সবচেয়ে বড় শক্তি তার নেতৃত্ব, আর অন্যজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জও হয়তো সেই নেতৃত্বই। তানজিম ওসিম, স্টার প্লে। ফুটবল বিশ্বকাপে না থেকেও দারুণভাবেই আছে বাংলাদেশ। ফুটবল নিয়ে বাংলাদেশি ভক্তদের উন্মাদনার খবর পৌঁছে গেছে বিশ্বজুড়ে। আলাদাভাবে লাল সবুজ ভক্তদের ধন্যবাদ দিয়েছেন ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলাররা। বাংলাদেশি গণমাধ্যম দেখে যেচেই কথা বলেন তারা। এমনকি ফিফাও তাদের ভেরিফাইড পেজে নিয়মিত পোস্ট করে বাংলা ভাষায়। সব মিলিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি বোধহয় এতটুকুই। বুয়েনোস এইরেস হয়ে রিও ডি জেনেইরো হালের নেইমার, ক্যাসিমিরো, কুনিয়া, অ্যালিসন, মেসি, এমিলিয়ানো কিংবা পর্তুগিজ বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো। একটা মিল আছে, সবাই যেন মিলে যায় ওই একটা বিন্দুতেই, একটা নাম শুনলেই বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ কখনোই খেলেনি বাংলাদেশ। বাছাই পর্বের বৈতরণী পার হওয়া তো দূরের বাতিঘর, কখনো অংশ নেওয়ার যোগ্যতাই হয়নি মূল বাছাই পর্বেও। তবুও বলতে পারেন র্যাঙ্কিংয়ের 181 নম্বর দেশকে নিয়ে এত উন্মাদনার কি আছে, এত আলোচনারই বা আছেটা কি? উত্তরটা অনেক কিছু। এবার বিশ্বকাপে না থেকেও যে আছে বাংলাদেশের নাম, যেখানে জড়িয়ে আছে আপনার আমার কোটি সমর্থকের আবেগ আর ভালোবাসা। বিশ্বকাপ এলেই বাংলার আকাশ ছেয়ে যায় ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল কিংবা অন্য প্রিয় দলের পতাকায়। তবে সবচাইতে ঢের উন্মাদনা বোধ হয় আলবি সেলেস্তিদের ঘিরেই। বাংলাদেশ যেন পরিণত হয় এক খণ্ড আর্জেন্টিনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে যে খবর অজানা নয় নিকো পাজ, লাউতারো মার্টিনেজ, স্ক্যালানিদের। তাই তো মিক্সড জোনে হাজারো গণমাধ্যম কর্মীদের ডাক যখন উপেক্ষা করে আর্জেন্টাইন ফুটবলাররা, ফেলতে পারেন না বাংলাদেশের সাংবাদিকের ডাক। এমিলিয়ানো কথা বলেন, দেন লাল সবুজের ভক্তদের ভালোবাসার প্রতিদান। বিষয়টি এখানেই শেষ নয়। বাংলাদেশের ভক্তদের উন্মাদনা দেখতে সুদূর আর্জেন্টিনা থেকে উড়ে এসেছেন একদল গণমাধ্যম কর্মী, যে বহরে ছিলেন লিওর শৈশবের বন্ধু। আলবি সেলেস্তেদের বাংলাদেশের রাষ্ট্রদূত প্রায় প্রতিটি ম্যাচেই ভক্তদের সঙ্গে ভাগ করেন নিখাত ভালোবাসায়। শুধু এমিলিয়ানো কিংবা মেসি নয়, খোদ আর্জেন্টিনা থেকেও দাবি উঠেছে বাংলাদেশের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলার। দেশটির টিভি কিংবা প্রায় প্রতিটি গণমাধ্যমেই ম্যাচ শেষে ফলাও করে প্রচার করা হয় বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনার খবর। Y nos vamos a ir a Bangladesh a conversar con nuestros hermanos, ya podemos decirle, por el sentimiento tan fuerte que tienen. পিছিয়ে নেই ব্রাজিলও। জাপানের বিপক্ষে নকআউটের জয়ের দিনে বাংলাদেশের সাংবাদিকের ডাক ফেরাতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। We are from Bangladesh. Oh, nice. Thank you, Bangladesh, for supporting us. I see some videos, really nice. Thank you so much. একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন, বাংলাদেশিদের জানিয়েছেন ধন্যবাদ। I want to say thank you for all people from Bangladesh. We Brazilians, we love you as well. Thank you for this love you are showing for us, and God bless you. শুধুমাত্র বাংলাদেশে এটা শুনেই যেচেই নিজের ভাব প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউস কুনিয়া। It's such a beautiful moment. Thank you, Bangladesh. Thank you. I hope you can come and then. বাংলাদেশি ভক্তদের উন্মাদনার খবর জানেন নেইমার নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ডাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিডিওতে নিজেই রিয়্যাক্ট দিয়েছেন ব্রাজিলিয়ানের কিংবদন্তি। সমর্থকদের এই ক্রেজ ঠিকই ক্যাচ আপ করেছে ফিফা নিজেও। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিয়মিতই পোস্ট শেয়ার করে বাংলাদেশকে নিয়ে, যার মধ্যে আবার কিছু কিছু পোস্ট দেওয়া হয় বাংলা ভাষাতেও।
বাংলাদেশের জাতীয় দলের ম্যাচ কিংবা বিশেষ দিবসের সমর্থকদের অভিবাদন জানায় ফিফা। বিশ্বকাপে তাই না থেকেও আছে বাংলাদেশ, আছে ভক্তদের নিখাত প্রেম, যা ছুঁয়ে গেছে গোটা বিশ্বকে। হোক না অলিক কল্পনা, ভাবতে দোষ কি? চোখ বন্ধ করে ভাবুন তো একবার, যদি কোনোদিন একদিন বিশ্বমঞ্চে জায়গা করে নেয় বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সে কি উন্মাদনার ঢেউ কিভাবে আছে পড়বে। আপাতত তাই ভিন দেশি ফুটবলে ভালোবাসা বড় প্রাপ্তি হলেও এই ক্রেজ টের পান কি এদেশের ফুটবলের নীতি নির্ধারকরা? আর টের পেলে তা কতটুকু কাজে লাগাতে পারছেন? মাহবুব বিমন, স্টার প্লে। এবার ওয়েমেন টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের খবর। নারী টি-20 বিশ্বকাপে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে এক প্রকার উড়িয়ে দিয়ে অষ্টমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেছে অজি নারীরা। ওভালে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত স্পিড আক্রমণে মাত্র 125 রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হেইলি ম্যাথিউস করেন সর্বোচ্চ 30 রান। 126 রানের লক্ষ্য তাড়ায় শুরুতে ধাক্কা খেলেও বেথ মুরির 36 বলে অপরাজিত 61 রানের ঝড়ো ইনিংসে মাত্র 13 ওভারে 8 উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এই ইনিংসে নারী টি-20 বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ 8টি হাফ সেঞ্চুরির সুজি বেটসের রেকর্ডও স্পর্শ করেন মুনি। আগামী 5 জুলাই লর্ডসে সপ্তম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে অজিরা। রাত জেগে ফুটবল বিশ্বকাপ ম্যাচ দেখা দিনে অসহায় আত্মসমর্পণ, নেই পেশাদারিত্বের বালাই। তাই তো 25 বছর পর টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার। অভিষিক্ত থেকে অভিজ্ঞ, প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে ব্যর্থ সবাই। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সাইকেলের ম্যাচে শান্তর দলের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। ব্রাজিল জাপান ম্যাচ শেষে টাইগার ক্রিকেটারদের একাংশের এই ছবিটা ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। প্রশ্ন উঠেছিল তাদের পেশাদারিত্ব নিয়ে। জয় হৃদয়দের হাসি মুখ ম্লান হতে সময় লাগেনি 24 ঘন্টাও। বাংলাদেশকে টেস্ট শিক্ষা দিল জিম্বাবুয়ে। বিষয়টি এমন নয়, এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে সাদা পোশাকে কোনো ম্যাচ হারেনি টাইগাররা, বরং হারারে আর বুলাওয়ে। এর আগে 9 দেখায় 7 বারই জুটেছে এমন লজ্জা। তবুও কেন এই ম্যাচ নিয়ে এত আলোচনা? উত্তরটা শান্তর দলের নেতিবাচক অ্যাপ্রোচ। টেস্ট ম্যাচ নাকি খেলতে শিখে গেছে বাংলাদেশ, অন্তত ঘরের মাঠে গেল কয়েকটা সিরিজের পারফরমেন্স তো তাই বলে। কিন্তু ভিন দেশে এ কেমন হাল, তাও আবার প্রতিপক্ষ যখন অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে। 2.5 দশকের বেশি সময় ধরে টেস্ট খেলা একটা দলের আউট হওয়ার অ্যাপ্রোচ একজনের চাইতে অন্যজনের যেন ভীষণ দৃষ্টিকটু। যেন উইকেট ছাড়তে পারলেই বাঁচেন তারা। ফেক কনফিডেন্স হয়েছে বুমেরাং। তাই তো প্রথম ইনিংসে 2 উইকেটে যেখানে 113, সেখানে 140এই অল আউট। চারিপাশে বিশ্বকাপ ফুটবলের টামাডোল, তাই হয়তো এই ম্যাচ নিয়ে আগ্রহ খুব একটা বেশি ছিল না। তারপরেও যারা চোখ রেখেছেন তাদের সঙ্গী হয়েছে হতাশা, একরাশ বিরক্তি। যে উইকেটে খাবি খেয়েছে বাংলাদেশ, সেখানে জিম্বাবুয়ে তুলেছে 410। খালেদ ইবাদতরা এভারেজ, হাসান মাহমুদ উইকেটলেস। দ্বিতীয় ইনিংসের আগে প্রশ্ন ছিল একটাই, অন্তত ফলোয়ানটা এড়াতে পারবে তো টিম টাইগার? যদিও ক্রিকেটাররা হয়তো ফিফা বিশ্বকাপের সামনের ম্যাচগুলো দেখতে চান কিছুটা নির্ভর হয়েই, তাই হয়তো এমন তাড়াহুড়ো। দ্বিতীয় ইনিংসে টিকলো না 50 ওভারও, অল আউট 185-তে। আগের রাতে ব্রাজিলের ম্যাচ দেখা মাহমুদুল হাসান জয় করেছেন 22। অভিষিক্ত হৃদয় নিজে ব্রাজিলের ফ্যান হলেও কামব্যাকটা করতে পারলেন না সেলেসাওদের মতো। 2 ইনিংসে করলেন মোটে 12 রান। 2 সিনিয়র ক্যাম্পেইনার শান্ত মুশফিক ধরতে পারেননি হাল, যেমনটা ধরতে পারেননি তরুণ অমিত হাসানও। তাই তো 2.5 দশক পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে এমন হার, সঙ্গে কিছুটা সতর্ক বার্তাও। সামনে যে 23 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, সেখানে এমন ভরাডুবি এড়াতে চাইলে করতে হবে ম্যাজিক্যাল কিছু। তবে আপাতত টেস্টের হারের ক্ষত ভুলে ওয়ানডে সিরিজেই মনোযোগী হওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশ দলের। মাহবুব রিমন, স্টার প্লে। খেলাও থামবে না, খবর না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।